নমস্কার, কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। দেশে বিদেশে হাজার হাজার দর্শকরা আমরা এসছি দক্ষিণ আসাম বরাক উপত্যকার শিলচরে বনেদি পরিবার ফুলবাড়িতে। এখানে রয়েছেন নিখিল রঞ্জন লস্কর, তার পিতা সম্মানীয় প্রয়াত নিমারচন্দ্র লস্কর। তার অবদানের কথা আমরা শ্রদ্ধার সহিত স্মরণ মনন করছি। তিনি প্রয়াত। তার পুত্রের কাছে যোগ্য পুত্র নিখিল রঞ্জন লস্কর, তিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, অনেক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, অবসর জীবনেও তিনি কাজ করে চলেছেন। আমি তার পিতার সম্পর্কে আমি কি জানতে চাই, নতুন প্রজন্মে জেনে উদ্বুদ্ধ হবে। বলুন আপনি। নমস্কার আশুতোষ বাবু, আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাকে ধন্যবাদ জানাই। আমার বাবার সম্বন্ধে আপনি জানতে চেয়েছেন, কিন্তু বাবার সম্বন্ধে সব কথা তো জানি না, কারণ আগের দিনের লোকেরা কখনো নিজেদের সম্বন্ধে কিছুই বলতেন না। তথাপি আমি যখন থেকে উনাকে দেখেছি, সে যখন উনার বয়স 33-34 বছর বয়স হবে, ওই সময়ে আমার বয়স 5-6 এইরকমই হবে। তখনই দেখেছি, জানতাম যে উনি শিলচর শহরে যান। ওখানে একটা কলেজ আছে, নাম গুরুচরণ কলেজ, সেই কলেজে তিনি পড়ান। ওখান থেকেই বাড়ি থেকেই তিনি যাতায়াত করতেন, কখনো ট্রেনে যেতেন, কখনো বা সাইকেলে করে শিলচরে আসতেন, আবার বিকালে ফিরে যেতেন। পরে শুনেছি যে উনি গুরুচরণ কলেজে পড়ার আগেই তিনি 1902 সালে উনার জন্ম হয়। 1902 সালে জন্ম হয় এবং জন্মার পরে বুঝে একটু বেশি বয়সেই পড়াশোনা করেছেন উনার বাড়ি স্কুলে, ফুলবাড়ি প্রাইমারি স্কুলে। ফুলবাড়ি প্রাইমারি স্কুল থেকে পাস করার পর উনি শিলচর গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হন। গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হওয়ার সময় উনি তখন একবার তো ক্লাস 4 বা 5 পড়ার সময় ওই ট্রেনে করে যেতেন। ট্রেনে করে যাওয়ার সময় এক সাহেব একবার তাড়াতাড়ি উঠতে গিয়ে সাহেবের কামরাতে উঠে পড়েছিলেন ফার্স্ট ক্লাসে। তখন সাহেব উনার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। খারাপ ব্যবহার করার পর উনি ওই সাহেবের কামরায় বোধ হয় এই পাথর ছুঁড়ে মেরেছিলেন। পাথর ছুঁড়ে মারার পর তারপরে সাহেব কি করে উনার ঠিকানা খুঁজে পেয়ে শুনেছে ওই ছেলেটি শিলচর হাই স্কুলে, গভর্নমেন্ট হাই স্কুলে পড়ে। তারপর উনাকে বিপ্লবী ছেলে বলে উনাকে পুলিশ দিয়ে ধরাতে চায়। হেডমাস্টাররা তখন উনাকে ওই ক্লাস থেকে পেছনের দরজা দিয়ে বের করে দিয়ে দেন, পালিয়ে যাও। তারপরে তিনি ওই নদী সাঁতার কেটেও আমার রংপুরের দিকে গিয়ে তারপরে বাড়িতে চলে গেছেন। এরপর তিনি কখনো ওই আমাদের পাশেই একটা মধ্যবঙ্গ বিদ্যালয় ছিল, ওটা কালীপ্রসাদ, ফুলবাড়ি কালীপ্রসাদ মধ্য বাংলা বিদ্যালয়, মানে মধ্যবঙ্গ বিদ্যালয়, ওই এখানে কিছুদিন পড়াশোনা করেছেন। ওখান থেকে তারপরে তিনি চলে যান খাটেগোড়াতে, ওখানে একটা এমই স্কুল ছিল। ওইখান থেকে পাস করার পর এমই, তারপরে পড়াশোনার জায়গা নেই, তারপর তিনি হাইলাকান্দি চলে যান। হাইলাকান্দিতে উনার জামাইবাবু ছিলেন ডিআই হরপ্রসাদ দাস। হরপ্রসাদ দাসের বাড়িতে থেকে এবং উনার তত্ত্বাবধানে তিনি ওখান থেকে ম্যাট্রিক পরীক্ষা দেন। ইতিমধ্যেই তিনি স্কুলে পড়ার সময় তার বিবাহ হয়ে যায় 1921 সালে। 1921 সালে ওনার স্ত্রীর নাম ছিল, মানে আমাদের মার নাম ছিল কৃষ্ণকুমারী দেবী। ওনার পরেই এর পরের বছরই তিনি সম্ভবত 1922 সালে তিনি
ম্যাট্রিক পরীক্ষা, ম্যাট্রিক না তখন এন্ট্রান্স বলতো, এন্ট্রান্স পরীক্ষা দেন, যেটা ম্যাট্রিকের আজকাল ম্যাট্রিকের সমতুল্য। সেই এন্ট্রান্স পরীক্ষা উনি ওই স্কুল থেকে পাস করেন। স্কুলটার নাম ছিল গভর্নমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল হাই স্কুল। ওই স্কুল থেকে তিনি সব বিষয়ে লেটার এবং স্টার মার্ক পেয়ে পাস করেন। এটা সাংঘাতিক এটা খবর নতুন প্রজন্মের কাছে। সেই সময়ে সব বিষয়ে লেটার পাওয়া, হ্যাঁ, এটা চারটি কণা কথা নয়। এবং সেই ব্যর্থ মানুষের লোক, আপনি বলে যান, আমরা শুনছি, মুগ্ধ আপ্লুত হয়ে শুনছি, বলে যান। ওই পাস করার পর উনার জামাইবাবু পটুরাত বাবু উনাকে পাঠিয়ে দেন শ্রীহট্টে, মানে সিলেট যেটা বলি, সিলেটে এমসি কলেজে ভর্তি হন ওখানে। তারপর উনাকে FA পাস করেন, BA পাস করেন। 1926 সালে BA পাস করে তারপরে তিনি বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার পর তখন ওই জামাইবাবু আবার বললেন যে তোমাকে তো আরো পড়াশোনা করতে হবে, তুমি এত ভালো ছেলে, ওই তুমি ঢাকাতে চলে যাও। ঢাকাতে যেতে গেলে তৈরি হতে লাগে, চটপট তোরা হয় জানো। ওই সময় 26 সাল থেকে 27 সাল পর্যন্ত তিনি একটা বছর ওনার পাক থেকে আর কি ড্রপ, মানে পড়াশোনা করেন নাই। তারপর 27 সাল থেকে তিনি ঢাকাতে গিয়ে মেসে ভর্তি হন বাংলা নিয়ে। 27 থেকে ওই 28-29 পর্যন্ত তিনি বাংলা ভাষায় MA পাস করেন। তিনি সংস্কৃত তিনি জেলকুপালা করেছিলেন। MA পাস করার পর তিনি ফার্স্ট হলেন ওই বাংলা বিষয়ে, কিন্তু তিনি পেলেন সেকেন্ড ক্লাস। তখন বোধ হয় ফার্স্ট ক্লাস পাওয়া একটু কষ্ট ছিল। তিনি আবার ফিরে আসেন। ফিরে আসার পর ওই সময় তার প্রথম পুত্র নিহারঞ্জন লস্কর জন্মগ্রহণ করেন এবং বয়স বোধহয় ছোটই ছিল, 3-4 মাস 5 মাস হবে। ওই সময় তিনি আবার জামাইবাবুর কাছে, কি করবো, সেকেন্ড ক্লাস পেয়েছি, কি জানি সেকেন্ড ক্লাস পেলে চাকরি পাই কিনা কলেজে। তারপরে ওই জামাইবাবু বললেন না আবার যাও, হ্যাঁ, অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়ো। কোন সাবজেক্ট পাবে? বললাম তো বাংলার সাথে সংস্কৃতি মিল আছে, সংস্কৃত নিয়ে আরম্ভ করো। তারপরে তিনি ওই সংস্কৃতি গিয়ে ভর্তি হলেন। আর ওই সংস্কৃত থেকে তিনি আবার 2 বছর 29 গিয়ে সংস্কৃতে 31 তিনি সংস্কৃতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেবার কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্টই হলেন, হ্যাঁ। তারপর তিনি পুজো হয়ে চলে গেলেন কলকাতায় ল পড়বেন। ল পড়ার সময়ই উনার বাবা রিটায়ার করেছেন, ওনার বড় দিদি অসুস্থ ছিলেন, ওনাকে নিয়ে বিধান রায়কে দেখাতে নিয়েছিলেন। গিয়ে বাবা ওই কলকাতাতেই মারা যান। কলকাতায় মারা যাওয়ার পরে তখন আবার বোনকে নিয়ে তিনি দিদিকে নিয়ে ফিরে আসেন দেশে। দিদিকে নিয়ে ফিরে এসে এখন সবাই ছোট, বাড়িতে বৃদ্ধা, তখন বৃদ্ধা ঠিক না, মানে তার মাছ, তারপরে আমার এক পুত্র সহ স্ত্রী, মানে আমাদের মা, তারপরে ছোট ভাই একটা ছিল, বোন একটা ছিল, আর আরো বড় 2 বোন। তো একজন তো ওই বলেছি তার জামাই ওই হরপ্রসাদ দাস বলে ডিআই ছিলেন, তার ওয়াইফ। আরেকজন ছিলেন ডাক্তার মহেন্দ্র দাস বলে ওনার স্ত্রী হেমাঙ্গিনী দেবী। বড়জনের নাম ছিল প্রবালিনী দেবী। এই হেমাঙ্গিনী ছাড়া আরেকটি বোন ছিল, ছোট বোন, তখন ছোট, বয়স কত আর হবে, 7-8 বছর হতে পারে, 6-7 বছর। এই ছোট বোন আর এক ভাই ছিল ক্লাস 7-8 পড়ে। অর্থাৎ তিনি আর তো যেতে পারেন না, আরো পড়াশোনা করতে হতে, পড়াশোনা ইতি করে তিনি গ্রামের বাড়িতে চলে আসেন। তখনকার দিনে চাকরি টাকরি বিশেষ পাওয়া যেত না। আর তারপরে তিনি ঠিক করেছিলেন যে ব্রিটিশের চাকরি করবেন না, তাই ঠিক চাকরি না করার জন্য তিনি করলেন কি, ওই
ওই উনার ওই বাড়িতে জমা কিছু ছিল আর কি, হ্যাঁ, ওই 2-3টা ছেলেকে নিয়ে আর ওই সমস্ত জমি ক্ষেত করে তখন ফ্যামিলি চালাতে থাকেন। ওই সময় তিনি লোকের বোর্ডের মেম্বার হন। তারপরে প্রায় 3 বছর বুঝে থাকে এইরকম করে ক্ষেত কৃষ করার পরে ডিসি কলেজে সেই সময় ওই সময় শিলচর কলেজে কয়েকজন মানে সবাই মিলে একটা কলেজের দরকার ছিল। অরুণচন্দ্র ব্যারিস্টার অরুণচন্দ্র ওনার থেকে 1-8 বছরের বড় হবেন, তিনিও সবার সাথে মিলে একটা কলেজ তৈরি করেন। ওই কলেজে তখন ইয়ে লাগে, প্রফেসর লাগে। সবাই বললো যে কোথায় প্রফেসর পাওয়া যায়, এমএ তো পাঠ করার লোক যত তো পাওয়া যায় না, আর বাকি যারা আছে সবাই এই হয় ওকালতি করে বা এই ধরনের কিছু। তখন এমএ পাস করা লোক পাওয়া খুব দুষ্কর ছিল। হ্যাঁ, তখন আশেপাশে বিশেষ কোনো উনাকেই তখন বলছেন নিবারণচন্দ্র লস্কর বলে ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড ক্লাস, ফার্স্ট, মানে ফার্স্ট একদম খুব কৃতি ছেলে, পড়াশোনায় ছিল, ওকে নিয়ে আসুন। ওই অরুণচন্দ্র উনাকে বাড়িতে এসে নিয়ে চলে যান। ওখানে গিয়ে ওই অরুণচন্দ্র করেন কি, ওই গুরুচরণ কলেজে ওই উনি প্রফেসর হিসাবে উনি আর অরুণচন্দ্রের বনে জানার নামটা কি যেন দত্ত বাড়ির ছেলে উকিল ছিলেন, রথীন্দ্র দত্ত, হ্যাঁ, ওই দুইজনে তখন এই কলেজের একদিনে জয়েন করে। অরুণচন্দ্র তো সবসময় ব্যস্ত থাকতেন। প্রথম দিকে উনি ছিলেন আবার ব্যারিস্টার আর কেমব্রিজের গ্রাজুয়েট ইংলিশ নিয়ে। উনি ইংলিশটা তিনি পড়াতেন, আর নিবারণচন্দ্র লস্কর যেহেতু তিনি বাংলায় এমএ, বাংলায় এবং সংস্কৃত দুটাতে এমএ ছিলেন, ওই 2 সাবজেক্ট তিনি পড়াতেন। আর রথীন দত্ত উনি বাকি সাবজেক্ট। এরপরে কিছু পার্ট টাইম প্রফেসররা এসে ওই ক্লাসটা শুরু হয়। এরপরে ধীরে ধীরে আসে দিগেন্দ্র ভট্টাচার্য জয়েন করলেন। তারপরে এরপরে প্রমেশ ভট্টাচার্য বলে আরেকজন জয়েন করলেন। রাজনীতিতে চলে আসলেন কিভাবে বলছে, তারপরে চলে আসছেন। তারপরে খুশি মোহন দাস, এমনি করে আস্তে আস্তে কলেজটা ভর্তি হয়ে গেল। ইতিমধ্যে রাজনীতিতে আসার কারণ একটু পরেই বলছি, বলুন একটু কলেজ লাইফের কথা বলি। এই উনার যে এই অন্যান্য যারা প্রফেসর, তারপরে তিনি ধীরে ধীরে, যেহেতু এই অরুণচন্দ্র মহাশয় ওই একজন মানে তখনকার দিনে কংগ্রেসের একজন টপ ম্যান ছিলেন স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ তিনি ওইসব কাজেই বেশি ব্যস্ত থাকতেন। তারপর ব্রিটিশের কোর্টে চলে যায়, কখনো তিনি জেলের ভিতরে থাকতেন। তাছাড়া তার শরীর অসুস্থ হয়ে জ্বরের থেকে এই অবস্থাতে তারপরে গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার করে দিল তিনি কাছাড় ঢুকতে পারবেন না। তখন অরুণচন্দ্র বিহীন অরুণচন্দ্র দেখলেন তো আমি তো আর কিছুই করতে পারি না, ওই থেকে রেজিগনেশন দিয়ে যায়। রেজিগনেশন দেওয়ার পরেই সবাই ভাবলো যে তিনি বাবু সব উনার সব চালাচ্ছেন, উনি বোধহয় হবেন প্রিন্সিপাল। কিন্তু এখানে যেটা গভর্নিং বডি ছিল, আমি জানি না কি কারণে তারা ওই রথীন্দ্র দত্ত মহাশয়কে প্রিন্সিপাল করেছিল। তিনি পার্ট টাইম প্রফেসর ছিলেন, মাঝে মধ্যে আসতেন, কখনো আসতেন না, কিন্তু নিবারণচন্দ্রকে ডিপ্রাইভ করা হয়, তিনি সেটা মানতে পারেন না। তারপর তিনি কলেজ থেকে রিটায়ার করেন, রেজিগনেশন দিয়েছেন। রেজিগনেশন দেওয়ার পরে ওই তখন অরুণচন্দ্র খুব খারাপ পেয়েছিলেন জেলের ভিতর থেকে। তখনই তিনি জানিয়েছিলেন যে এইটা ঠিক কাজ হয় নাই। তখন তিনি ওনাকে বললেন তুমি রাজনীতিতে চলে আসো, হ্যাঁ, সামনেই ইলেকশন আসছে, তুমি ওই ইলেকশনে দাঁড়াও, তুমি জিতবে। ওই তিনি
কলেজ থেকে বাদ দিয়ে এসে প্রথম ওই শিলচর থেকে তিনি দাঁড়ান। তখন শিলচরে এখনকার মতো আলাদা আলাদা ছিল না কনস্টিটুয়েন্সি, একসাথেই হতো শিলচরের দুটা, মানে শিডিউল কাস্টের জন্য একটা আর একটা জেনারেলের জন্য। তো তিনি শিডিউল কাস্ট থেকে প্রার্থী হন এবং সেই বছর এমএলএ হন। ইট ইজ 1946। ইতিহাসের একটা গৌরবময় অধ্যায় এটা, আচ্ছা। অনেকেই জানে না, এই দর্শকরা জানতে পারবে। বলুন, আপনি বলে যান। 1946-এ প্রথম দিকে ওই ইলেকশনটাতে তিনি আসাম বিধানসভায় চলে যান। আসাম বিধানসভায় যখন তিনি ছিলেন, ওই সময়ে তখন পাকিস্তান হিন্দুস্তান হয় নাই, দুইটাই একসাথে ছিল। সিয়ট্টটাও আমাদের সাথে ছিল, আসামের সাথে। সিয়ট্টের সাথে তখন সিয়ট্টের অক্ষয় দাস বলে এক বন্ধুরূপ ছিলেন, তিনি মিনিস্টার হন। তিনিও চাইছিলেন মিনিস্টার হতে, কিন্তু যেহেতু কাচার সাইডে, তখন কাচার বলতে হাইলাকান্দি আর শিলচর, মানে শিলচর মহকুমা, এই দুইটা মিলিয়ে কাচার ছিল। কাচার থেকে তিনি একাই একমাত্র শিডিউল কাস্ট, আর বাকি যারা শিডিউল কাস্টের প্রার্থী ছিল তারা সবাই সিলেটে। অর্থাৎ অক্ষয় দাস হয়ে যান মিনিস্টার। কিন্তু এই অক্ষয় দাস হয়ে মিনিস্টার হওয়ার পরে অক্ষয় দাস থাকেন। পরে 1947 পর্যন্ত, এই 46-এর জুন মাসে তখন 8 জন, তখন 8 জন আসামটা তখন অনেক বড়, সব নিয়ে আইডল টাইডল সব নিয়ে আসাম ছিল। আর বোধহয় মণিপুরটা আলাদা ছিল। আসাম থেকে তিনি ওই মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পাঠিয়ে দিল তারা, আরো 7 জনের সাথে। এই 7 জনের মধ্যে ছিলেন বিমানচন্দ্র লস্কর, 2 নম্বর ছিলেন ধরণী বসুমাতারি, 3 নম্বর ছিলেন ভূপেনাথ বরদলুই, তারপরে সাদুল্লাহ ছিলেন, গোপীনাথ বরদলুইয়ের আগে যিনি চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার বলতো, প্রাইম মিনিস্টার সাদুল্লাহ, এই প্রভৃতি এদের টোটাল মিলে নিকোলস রায় হিলস থেকে। আর এরা তার মধ্যেই তিনি একমাত্র বাঙালি এবং একমাত্র শিডিউল কাস্ট। হ্যাঁ, সেই ইতিহাসে একটা অনেক বড় ঘটনা, অনেক বড় ইতিহাস, এটা জানা দরকার আমাদের। বলে যান। তারপরে তিনি সেখানেই থাকতে থাকতে উনি তখন ঠিকঠাক হয় যে ওই যে রেফারেন্ডাম হবে, রেফারেন্ডাম হবে মানে সিলেটটার অন্য সব জায়গা, বেঙ্গলের, ইস্ট বেঙ্গলের প্রথমটা তখন হিন্দুস্তান পাকিস্তান মেনে নেওয়া হলো ইন্ডিপেন্ডেন্স হওয়ার আগে। তিনি ওই সিলেটটাকে তখন আসামের সাথে ছিল। তখন আসামের ওনারা সিলেটটাকে আটকানোর বড় বেশি চেষ্টা করেন নাই। গোপীনাথ বরদলুই উনি বোধ হয় তখন সিলেটটা তিনি বলেছেন যদি সেটা যেদিকে যাবে সেই দিকে তা হবে। তখন ঠিক হলো যে সিলেটে রেফারেন্ডাম হবে। রেফারেন্ডাম হওয়ার সময় তিনি দেখলেন যে আমাদের শিলচরের যারা ছিলেন তাদের প্রত্যেকেরই, যারা এখানে উচ্চপদস্থ যারা ছিলেন বা যারা ওকালতি করতেন, বেশিরভাগই সিলেট থেকে আসা লোক। তো উনারা চাইছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের সাথে কানেক্টেড ছিল। তো উনারা চাইছিলেন যে ওই সিয়ট্টর সাথে কাছারটাও রেফারেন্ডাম যাক, তাহলে হয়তো সিয়ট্ট বেঁচে যেতে পারে। কিন্তু বিমানচন্দ্র লস্কর সেটা মানেন নাই তখন, কারণ তিনি বুঝতে দূরদর্শী মানুষ ছিলেন। তিনি বুঝেছিলেন যদি রেফারেন্ডামে আমরা যাই, আমরা হয়তো ইলেকশনে হেরেও যেতে পারি রেফারেন্ডামে। অতএব তিনি তার কিছু সাথী সাথে হেম চক্রবর্তী, তারপরে আমাদের সনত কুমার দাস, তারপর ওই আরো অনেকে আর কি, আরো কাছাড়ের যত মানিগুণী ব্যক্তি ছিলেন যারা অরিজিনাল কাছাড়ের লোক, তারা সবাই তখন প্রটেস্ট করলো না, আমরা নেব না, হিন্দু মুসলিম সব
খান্তা হাইলাকান্দি থেকে আব্দুল মতিন মজুমদার, এরা সবাই মিলে তখন দেখল যে আমরা সিলেটের রেফারেন্ডামে যাব না। এই তখন উনি গোপীনাথ বরদলৈকে নিয়ে বল্লভভাই প্যাটেলের কাছে যান এবং আরো অনেকে রেফারেন্ডামের এগেইনস্টে অনেকেই মুভমেন্ট করার পর আমাদের কাতারটাকে বাদ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তখন ওই সিলেটের পোর্শনটা যখন হচ্ছিল তখন ওই ত্রিপুরার যাওয়ার কানেকশনের জন্য, হ্যাঁ, করিমগঞ্জের এক আড়াই থানা এই এর সাথে জুড়ে দেয়। তখন এতে তার একটা যে অবদান, এই যে কাতারটাকে তিনি রক্ষা করলেন, তার অবদান কথা আমরা স্মরণ করতে হবে, মনে করে রাখতে হবে। আজ সেই জায়গাতেই আজ আমরা হয়তো দেশে থাকতাম না, আমরা হয়তো বাংলাদেশে আগে পাকিস্তানে চলে যেতাম। উনি বাধা দেওয়াই আমরা সেই ঘটনা তো আমাদের দর্শকরা জানতে হবে বা নতুন প্রজন্ম জানতে হবে যে ইতিহাসটা তুলে ধরা দরকার। আপনারা কিছু কাজ করছেন এই ব্যাপারে আমি শুনতে চাচ্ছি, বলুন আপনি। আচ্ছা, উনি ওই যখন রেফারেন্ডামে যখন আমরা সিলেট থেকে গেল তখন অনেকেই বিরক্তি প্রকাশ করেছিলেন যে তিনি বাঙালির মধ্যে বিভাজন এনেছেন, আসামের সাথে থেকে গেছেন, বহু বুঝিয়েছিল। আজকে যদি এই খাঁচাটা না থাকতো, আমরা অরিজিনাল যারা খাঁচার তারাও পাকিস্তানে চলে যেতাম। আর এই জায়গাটা তাকায় পাকিস্তান থেকেও যারা রিফিউজি হয়ে এসেছিল, তখন তিনি রিফিউজিরা আসছে এখানে এসে স্থান পেয়েছে। আজকাল তারাই এখন অবশ্য প্রমিনেন্টলি এখন তো দেশের এসে গেছেন। আমাদের এখন একটা কথা বলতে দুঃখ লাগছে যে এই কাছাড়ের অরিজিনাল যারা বাসিন্দা ছিল, হিন্দু যারা, মুসলিমরা তারা একটাই থাকে, তারা ইলেকশনে জিতে এমএলএ হয়, কিন্তু হিন্দুদের মধ্যে অরিজিনাল কাছাড়ি যারা ছিল তাদের একজন এমএলএ নেই, হাইলাকান্দি হোক বা শিলচরে হোক। আমরা নিশ্চিহ্ন হয়ে গেছি। যাই হোক, তথাপি আমরা বেঁচে পড়তে আছি। এই যে তিনি যে কাজ করেছেন, তারপর 1947-এ তিনি যখন রেফারেন্ডামের পরে যখন স্টেটটা চলে যায় ওইদিকে, তখন তিনি ডেপুটি মিনিস্টার হিসাবে তখন নিয়েছিলেন। আর ওখানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিটা শেষ হয়ে গিয়ে উনি 46 থেকে 50 পর্যন্ত কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হওয়ার পরে শেষ হয়ে যায়। এবং 47 থেকে তিনি তখন একটা ছিল যে আসামে মন্ত্রীগিরিও করা যেত বা এমএলএ গিরি করা যেত, আবার ওই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে গিয়ে ওই মিটিং এর সময় ওখানে অ্যাটেন্ড করা হতো, দু জায়গাতেই করা যেত। প্রথম দিকে তিনি ছিলেন এডুকেশনের ডেপুটি মিনিস্টার। তারপর 1950 পর যখন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি শেষ হয়ে গেল, তখন তিনি, আমার কথাটা বুঝা যাচ্ছে, 1950 সাল থেকে তিনি ওই রিহেবিলিটেশন, হ্যাঁ, এই রিহেবিলিটেশন ডেপুটি মিনিস্টার ফুল ট্রাজেড ছিলেন। ওই সময় প্রথমে যারা ওইখান থেকে এসছে, তিনি ওদেরকে আসার দিকে উনি রাস্তা খুলে দেন এবং ওই তিনি লোকেদের সব জায়গাতেই তিনি ওদের বসতি স্থাপন করার বন্দোবস্ত করেছেন। ইভেন আমাদের নিজের গ্রামেও তিনি কিছু ফ্যামিলিকে রেখেছিলেন। এরপর থেকেই যতবার এসেছে, এরপর থেকেই ওখানে সিলেটের যখনই গন্ডগোল হয়েছে তখনই লোকেরা চলে এসেছে। কিন্তু বাণীচন্দ্র স্তর এরপরে 1955 পরে, 1950 পরে 1952 সালে তিনি লোকসভায় দাঁড়ান শিলচর থেকে। তখন শিলচরটা ছিল, লোকসভার আসন ছিল সমস্ত কাছাড় ডিস্ট্রিক্ট প্লাস ওই যেটা আইজল মিজোরাম তখন দুটাই হিসেবে বলতো।
মিজোরাম, তারপরে নর্থ কাটারি, এই সমস্ত মিলিয়ে কনস্টিটিউয়েন্সি ছিল। তিনি ওই আর করিমগঞ্জের সাইড থেকে সুরেশদেব জেনারেল সিটে গেলেন, আর তিনি গেলেন শিডিউল কাস্ট সিটে। 52 সাল থেকে 57 সাল, তখন এমপি ছিলেন তিনি। 57 সাল থেকে আবার সেকেন্ড টাইম তিনি শিলচর থেকে দাঁড়ান। তখন আর কোনো জেনারেল, ওই তিনি জেনারেল সিটেই দাঁড়িয়ে, আর কেউ ওনার সাথে কম্পিট করে নাই, কারণ সেই ওনার সাথে কেউ কম্পিট করার মতো কারোর সাহসই ছিল না। হ্যাঁ, কারণ সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, কিংবদন্তি নেতা। এইটাকে কি বলে, ওই আনকন্টেস্টেড, হ্যাঁ আনকন্টেস্টেড করে যান। 57 থেকে 61 ছিল 62 পর্যন্ত, কিন্তু 61 সালে হলো কি এখানে ভাষা আন্দোলন শুরু হয়ে গেল। ভাষা আন্দোলন শুরু হওয়ার পরেই তখন ওই যারা বাঙালি ছিলেন এখানকার, কেউ কেউ আবার এর মধ্যে ছিলেন নন্দকুমার সিং, তিনি অবশ্য বাঙালি নন, তিনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী, তিনিও ওই ভাষা আন্দোলনের সময় 11 জন শহীদ হয়, মানে গুলিকে মানে মারা যান। এই মারা যাওয়ার অনেকেই তখন ওই ইয়ে দেন, সিট রেজিগনেশন দিয়ে পদত্যাগ করেন। রেজিগনেশন দিয়ে তিনিও ওই তখন তিনি ছেড়ে দেন, মানে খুব আহত হয়েছিলেন যে এইভাবে 11টা জীবন চলে গেল ভাষার জন্য। ওই তিনি আর এরপরে আর ইলেকশনে দাঁড়ান নাই। ওই তার না খুব গৌরবময় অধ্যায়, এবং তার আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি। তার প্রয়াণ কবে হয়েছিল? এরপরে আরো সোশিয়াল ওয়ার্ক করেছেন। তবে তিনি যে ওই যে প্রথম জীবনে যে মাস্টার ছিলেন, এইটা তিনি জীবনে কখনো বুঝলেন না। ঠিক আছে, আপনাদের তিনি বিভিন্ন গুরুচরণ কলেজ করার পরে এরপরে কাছাড় কলেজ একটা হলো, সেইটাও তিনি ওই সময় তিনি কাছাড় কলেজের প্রথম অধ্যক্ষ হয়ে ওই কাছাড় কলেজটা তৈরি করেন। তারপরে রিজিয়নাল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা, ওইটাতে তিনি বোর্ডের প্রথম মেম্বার ছিলেন, এবং ওনার হাত ধরেই প্রথম ওই কনস্ট্রাকশনটা, তখন রিজিয়নাল ইঞ্জিনিয়ারিং, এখন NIT বলে, ওইটাও তিনি ওদের সাথে জড়িত ছিলেন। তারপরে লালা রুরাল কলেজ একটা হয়েছিল, মানে উচ্চশিক্ষার জন্য শীতকালে যা করণীয় তা করেছেন। হ্যাঁ করেছেন, তার ভূমিকা স্পষ্ট ভূমিকা রয়েছে। ওইগুলো যেখানেই যখন পেয়েছেন যে এডুকেশনাল কিছু থাকলেই তিনি। আজকে এই মুহূর্তে আমাদের তার নিজের স্মরণে মনন করা দরকার। আপনারা ইতিমধ্যে তার কি করতে যাচ্ছেন, স্মরণিকা বা বাস্তব রূপ নিতে যাচ্ছেন, সেই সম্পর্কে একটুখানি বলে আমি শেষ করি। আচ্ছা, আমি এখন উনার শেষের দিকে চলে এসেছি। তারপর তিনি ওই উনার ছেলে তখন পলিটিক্সে যান, নিহাল লস্কর 1984 পর্যন্ত ছিলেন MP। হ্যাঁ, এবং শেষের দিকে 4 বছর তিনি ইন্দিরা গান্ধীর আন্ডারে, তখন তিনি রাজ্যমন্ত্রীও ছিলেন সেন্টারে। তো এরপরে নিহাল লস্কর এক সময় পরাজিত হন, তখন তিনি শরীরটা ভেঙে যায়। এরপরে তিনি 1987 সালে জুন মাসের 25 তারিখ তিনি মারা যান। কিন্তু মারা যাওয়ার পরেও প্রথম দিকে তাঁকে খুব সবাই স্মরণ করত। বছরে উনার ওই জন্মদিবস, মৃত্যু দিবস এগুলা পালন করা হতো, কিন্তু কাল এর করতে উনার নামটাই মানুষে ভুলে গেছে। কারণ আমার মেয়ে বলছিল, একজন MLA এর সাথে কথা বলছে, সে তাকে কথা বলে, আমাদের দাদু ছিলেন খুব নাম করা লোক, এখানকার বহুত বছর পলিটিক্স করেছেন, কি নাম, নিবারণ চন্দ্র লস্কর। সে MLA তো এই নামটা তো শুনি নাই। হ্যাঁ, আজ এই হঠাৎ আমার একটা মানে সবাই মিলে ঠিক করলো যে উনার একটা মূর্তি প্রতিষ্ঠা করা হবে। তাই আমরা ঠিক করেছি সামনের 14 জানুয়ারি উনার জন্মদিবসে। কোথায় করবেন? কোথায় হবে? কোথায় হচ্ছে? আমাদের শিলচরের, আমরা ফ্যামিলির তরফ থেকেই উনার নাতিরা সবাই পয়সা তুলে ওই উনার মূর্তি স্থাপন করবে 14 তারিখে।
আশা রাখছি সব ঠিকঠাক চললে 14 তারিখে ঠিক আছে, আমরা স্বাগত জানাই, আমরা অভিনন্দন জানাই আপনাদের এই প্রচেষ্টাকে, উদ্যোগকে। আমরা অপেক্ষায় রয়েছি, অনুষ্ঠানকে আমরা শেষ করে নিচ্ছি। নমস্কার। অত সময় আমরা না না, এটা রেকর্ড থাকবে। কানেক্ট করতে পারি না তো। ঠিক আছে, ঠিক আছে, যতটুকু যথেষ্ট। অত সময় দিলেন আপনি। 90 বছরের উপরে কোথাও জড়িয়ে যায় না না, আমরা বুঝে নিচ্ছি আপনার কাজের প্রতি শ্রদ্ধা রয়েছে, আপনাদের পরিবার প্রতি শ্রদ্ধা রয়েছে, এবং আমরা চাই নতুন প্রজন্ম জানুক, শিখুক, এখান থেকেও সর্বভারতীয় স্তরে যেতে পারা যায়। নমস্কার। নমস্কার।